আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। আমি সামিয়া ইয়াসমিন নবম শ্রেণীর ব্যবসায়িক ক্লাস নেব। তার আগে তোমরা কেমন আছো? ভালো আছো? করোনাকালীন এই মুহূর্তে তোমরা কিন্তু সাবধানে থাকবে। বেশি বেশি পুষ্টিকর খাবার খাবে, বারবার সাবান দিয়ে হাত ধুবে, হয়তো বাড়ির বাইরে যাবে না। ভিটামিন যুক্ত যে খাবারগুলোতে আছে শাক সবজি ফল মাছ মাংস ডিম দুধ এগুলো বেশি বেশি করে খাবে, ঠিক আছে? আজকে আমি অষ্টম অধ্যায়ের উপরে ক্লাস নেব ব্যবসায়িক। আজকে আমার পাঠের শিরোনাম হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। আমরা এর আগে একটা ক্লাস নিয়েছি, আজকে আমরা তার পরবর্তী অংশ নেব। দেখো এখানে একটা কি দেখা গেছে, ব্যবস্থাপনা পরিষদের একটা মিটিং চলছে, তাই না? ছবিটা আমরা সেটা দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছো? আজকে শিক্ষক কি নেতৃত্বের ধারণা ও প্রকারভেদ বর্ণনা করতে পারবে, ভালো নেতার গুণাবলী চিহ্নিত করতে পারবে, ব্যবসায় অর্থায়নের ধারণা ও উৎসগুলো বর্ণনা করতে পারবে। আলোচ্য বিষয় কি? নেতৃত্বের ধারণা, নেতৃত্বের প্রকারভেদ, আদর্শ নেতার গুণাবলী, ব্যবসায় অর্থায়নের ধারণা, অর্থায়নের উৎস। নেতৃত্বের ধারণা, আসলে নেতৃত্বটা কি? নেতৃত্ব যে নির্দেশ দিবে সে নেতা, তার নেতৃত্বটা কেমন আমরা একটু দেখি। কি বলছে দেখো, পরিশ্রমী, সৎ, কর্মচারীদের পরিচালনা করতে দক্ষ, ব্যবসায় উন্নতির জন্য আগ্রহী, কর্মচারীদের অভাব অভিযোগ শোনা ও দূর করতে আন্তরিক, এই সবগুলো গুণের সমষ্টিকে নেতৃত্বের গুণাবলী বলতে পারি। ব্যবসায়ের ক্ষেত্রে নেতৃত্ব বলতে উদ্দেশ্য অর্জনকে সামনে রেখে কাজ সম্পাদনে কর্মীদের উৎসাহিত করার গুণ ও কৌশলকে বোঝায়। একটা নেতা কি হতে হবে? পরিশ্রমী হতে হবে। একটা নেতা তাকে কর্মচারীদের পরিচালনার ক্ষমতা থাকতে হবে, ব্যবসায় যাতে দিন দিন উন্নতি হয় সেটা করতে হবে, কর্মচারীদের অভাব অভিযোগ সেগুলো শুনতে হবে, সেগুলো আন্তরিকতার সাথে নিতে হবে, সমাধান করার চেষ্টা করতে হবে। এটি হচ্ছে একজন নেতার গুণাবলী। আমরা ছবিতে কাকে দেখছি দেখো, জহুরুল ইসলাম। ইনি কে চেনো? ইনি হচ্ছে সফল একজন ব্যবসায়ী, ইনাকে ব্যবসায়ী নেতাও বলা যায়, একজন উদ্যোক্তা বলা যায়। হ্যাঁ, ইনি হচ্ছে আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত বিজনেসম্যান এবং ব্যবসায়ী উদ্যোক্তা এবং বিজনেসের একজন বড় নেতা। নেতৃত্বের প্রকারভেদ, অনেক প্রকার নেতা হয়, তাই না? নেতৃত্বের প্রকারভেদ, বিভিন্ন ধরনের নেতৃত্ব হয়। এই নেতৃত্বটা কত ভাগে ভাগ করা যায় জানো? 4 ভাগে ভাগ করা যায়। কি কি দেখো, গণতান্ত্রিক নেতৃত্ব, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, মুক্ত নেতৃত্ব, আমলাতান্ত্রিক নেতৃত্ব। আমরা যদি একটু বলি গণতান্ত্রিক নেতৃত্বটা আসলে কি, এখানে নেতা অধীনস্থদের কথা শুনবে, অধীনস্থদের সাথে আলোচনা করবে, যে কোনো বিষয় পরামর্শ করবে, তারা যদি কোনো কথা বলে সেটাকে শুনবে এবং নেতা সেটা জবাব, কোনো প্রশ্ন করলে তার জবাব দিবে, ঠিক আছে? কর্মীদেরকে জবাব দিবে যে এটা এইভাবে করতে হবে, কর্মীরা কোনো যদি প্রস্তাব দেয় সেটাকে মনোযোগ সহকারে শুনবে এবং কর্মীরা এক্ষেত্রে নিজেদেরকে প্রতিষ্ঠানের একটা কি মনে করে, অংশ মনে করে। এই গণতান্ত্রিক নেতৃত্বটা হচ্ছে কর্মী এবং কর্তার মধ্যে একটা ভালো সম্পর্ক হয়। তারপরে কি বলছে দেখো, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। স্বৈরতান্ত্রিক নেতৃত্বটা কি, এখানে শুধুই নেতা আদেশ দিবে, এখানে অধীনস্থদের কোনো কথা শোনা হবে না, তাদের কোনো প্রস্তাবনা গ্রহণ করা হবে না। এক্ষেত্রে কর্মীদের সামর্থ্যের উপরে কোনো আস্থা থাকে না, নেতা যা বলে সেটাই তারা পালন করতে বাধ্য থাকে। এখানে নেতা কোনো জবাবদিহি করবে না। এক্ষেত্রে কি হয়, সবসময় কর্মীরা একটা চাপের মুখে থাকে এবং কর্মীরা নিজেকে প্রতিষ্ঠানের একজন নিজে ভাবতে, প্রতিষ্ঠানের নিজের ভাবতে এটা পারে না। এটা কর্তা যা বলে, নেতা যা বলে শুধু সেটাই তারা পালন করে যায়। তারপরে কি বলছে, মুক্ত নেতৃত্ব। মুক্ত নেতৃত্বটা কি? মুক্ত নেতৃত্বটা হচ্ছে নেতা কি করবে, নেতা কর্মীদের উপরে দায়িত্ব অর্পণ করে দিবে। যখন দায়িত্ব অর্পণ করে দিবে
সেই দায়িত্বটা সে কিভাবে করবে, কার মাধ্যম দিয়ে করবে, কখন করবে, সম্পূর্ণ সে নিজের মতো করে। এক্ষেত্রে নেতাকে সে জবাবদিহি করতে বাধ্য না। এক্ষেত্রে কর্মীরাই ডিসিশন নেবে যে কিভাবে এটা সম্পাদন করা যায়। এখানে সুনির্দিষ্ট কোনো আদেশ দিবে না, নেতা কোনো আদেশ দিবে না, কোনো জবাবদিহিতা থাকবে না কর্মীদের। আর একটা জিনিস কি, যে এখানে একটু স্বেচ্ছাচারিতা বা ইচ্ছা মতো চলার একটা ভাবনা থাকে, যে কর্মীরা নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো কাজ করে থাকে। তবে প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করতে হলে খুব ভালো আন্তঃসম্পর্ক বা আন্তঃব্যক্তিত্ব সম্পর্ক এবং দলীয়ভাবে কাজ সম্পাদন করতে হয়, তাছাড়া সফলতা অর্জন সম্ভব হয় না। আর একটা কি বলছে, আমলাতান্ত্রিক নেতৃত্ব। এই আমলাতান্ত্রিক নেতৃত্বটা কি, এখানে নেতা কর্মীদের আদেশ দিলে কাজটা হাসিল করে নেবে। নেতা একটা আদেশ দিবে এবং সেই কাজটা হলো কিনা সে তদারকি করে বের করে নেবে। এখানে নেতার চেয়েও নেতার আদর্শকে বড় মনে করা হয়। এখানে একজন নেতার আদর্শকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আর একটা কি হয়, সব সময় একটা নিয়ম মাফিক নিয়মে চলে। একটা আদেশ দিল, সেটা বাস্তবায়ন হলো কিনা, সেটা কাজ হাসিল হলো কিনা, এইভাবে চলে। আর নেতার যে আদেশ নির্দেশ, সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এটা হচ্ছে আমলাতান্ত্রিক নেতৃত্ব। এখন তো গেল যে নেতৃত্বের প্রকারভেদ, কিন্তু আসলে এই যে নেতৃত্বের প্রকারভেদ আমরা বললাম, সেক্ষেত্রে আগে নেতার গুণাবলী কি থাকা লাগবে। একজন নেতা কি সবাই নেতা হতে পারে? একটা গ্রুপ, তোমার একটা বন্ধু গ্রুপ, তোমার একটা পাড়া, সবাই নেতা হয়? সবাই নেতা হয় না। নেতা হওয়ার জন্য কিছু গুণাগুণ থাকা লাগে। যেমন দেখো কি বলছে, যিনি নেতৃত্ব দেন তাকে নেতা বলা হয়। নেতার কাজ হচ্ছে উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য প্রতিষ্ঠানের কর্মীদের উৎসাহিত ও পরিচালনা করা। কি করা? প্রতিষ্ঠানের কর্মীদের উৎসাহিত করা এবং সঠিকভাবে পরিচালনা করা। নিচে একজন আদর্শ নেতার গুণগুলো উল্লেখ করা হলো। দেখো এখানে আমি একটা ছবি দিয়েছি, তোমরা খেয়াল করো, ইনাকে কি তোমরা চেনো? আচ্ছা, ইনি হচ্ছে শামশাদ এইচ চৌধুরী, স্কয়ার গ্রুপের চেয়ারম্যান। এদের মতো নেতা আমাদের বিজনেসে অনেক বেশি দরকার, কারণ এরা কতটা কর্মঠ, কতটা সৎ, কতটা ব্যক্তিত্ব সম্পন্ন, এগুলো খুব দরকার একজন নেতার জন্য। আমরা আসো এখন আদর্শ নেতার গুণাবলীগুলো একটু পড়ি। কি বলছে দেখো, প্রথমে দৈহিক সামর্থ্য ও সুস্থতা। একজন নেতা হতে হলে তার শারীরিক সুস্থতা থাকতে হবে, তার শরীর চলবে, সামর্থ্য থাকতে হবে। সারাদিন যদি অসুস্থ থাকে, সে কি নেতা হতে পারবে? একটা কাজ করতে গেল হুট করে অসুস্থ, আজ এ অসুখ, কাল সে অসুখ, তার জন্য নেতৃত্ব দেওয়া খুব কঠিন হয়ে যায়। তাই শারীরিক সুস্থতা, দৈহিক সামর্থ্য থাকতে হবে। কাজ করার জন্য যে সামর্থ্য থাকা লাগে, দৈহিক যে সক্ষমতা থাকা লাগে, সেটা থাকা লাগবে। তার সাথে সাথে শারীরিক সুস্থতা থাকা লাগবে। নেক্সট কি বলছে দেখো, প্রখর ব্যক্তিত্ব। ব্যক্তিত্বটা কি? একজন নেতাকে খুব ভালোভাবে ধীর স্থির হতে হবে। প্রথমে উত্তেজিত নেতা কে পছন্দ করে না, একজন ধীর ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষকে পছন্দ করে। আর কি ভালো লাগবে দেখো, তাকে মার্জিত ব্যবহার থাকা লাগবে। তোমার যদি মার্জিত ব্যবহার না হয়, তাকে নেতা হিসেবে মানা কঠিন। এবং কর্মীদেরকে সম্মোহিত করার ক্ষমতা থাকা লাগবে, যেন সে যদি একটা কিছু বলে কর্মীরা শুনে, এই ব্যক্তিত্ব তার থাকা লাগবে। কর্মীরা তাকে ফলো করবে, তার ব্যক্তিত্বকে পছন্দ করবে, এই জিনিসটা নেতার মধ্যে থাকা লাগবে। তারপরে কি বলছে, শিক্ষা ও অভিজ্ঞতা। শিক্ষা অভিজ্ঞতাটা কি? আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক যে শিক্ষাটা, এই শিক্ষাটাতে কি করে, একজন মানুষকে ইতিবাচক জ্ঞান, দক্ষতা, সামর্থ্য বৃদ্ধি করে। তুমি যদি উচ্চশিক্ষিত না হও, তুমি যদি শিক্ষিত না হও, তাহলে তোমার জ্ঞানটা অতটা পারে না, তুমি বিশ্বের বিভিন্ন জিনিস সম্পর্কে তোমার ধারণা থাকবে না। তাহলে আমাদের প্রথমে শিক্ষা দরকার, এর সাথে অভিজ্ঞতা। তুমি একটা কাজ করতে যাবে, একজন নেতা একটা কাজ করবে, সে বিষয়ে তার সুনির্দিষ্ট অভিজ্ঞতা থাকা লাগবে। অভিজ্ঞতাহীন মানুষ পরিচালনা সফলভাবে করা সম্ভব না। নেক্সট কি বলছে, সাহস এবং সততা। সাহস আর সততাটা কি?
একটা নেতৃত্ব দিবে, তার সাহস থাকা লাগবে। তাহলে নেতার কি গুণাবলীর মধ্যে সাহস, সততা। আমরা কি সাহস, সততা, কারণ কি একজন নেতা সে কি কাজ করবে, সবসময় সম্মুখে থেকে কাজ করবে। এখন তুমি যদি সম্মুখ থেকে নেতা কাজ করে তো তাকে অবশ্যই সাহসী হতে হবে, এবং একজন নেতার সাহসের সাথে সততা খুবই গুরুত্বপূর্ণ, না হলে সফলভাবে কর্মী পরিচালনা করা সম্ভব হবে না। এখন দেখো, পরিশ্রম ও সহনশীলতা। পরিশ্রমী হতে হবে। পরিশ্রম হচ্ছে যে কোনো কাজের মূল। পরিশ্রম যদি না করা যায় তাহলে কোনো কাজ সফল হবে না। সে তুমি পড়াশোনার ক্ষেত্রে বলো, দেশ চালানোর ক্ষেত্রে বলো, একটা কাজ করার ক্ষেত্রে বলো, ব্যবসায়ের ক্ষেত্রে বলো, আর নেতার ক্ষেত্রে তো অবশ্যই। তাই একজন নেতাকে পরিশ্রমী হতে হবে এবং সহনশীল হতে হবে। হুট করে উত্তেজিত হয়ে যাওয়া, একটা কথা হলো কিংবা একটা বিপদ হয়ে গেল, কিছু পণ্য নষ্ট হয়ে গেল, কর্মচারীদেরকে একটা উত্তেজিত ভাবে কথা বলে দাও, এটা হবে না। সহনশীল হতে হবে, সবাইকে নিয়ে বসে বুঝে ডিসিশন নিতে হবে কোনটা করলে ভালো। তাই সহনশীলতা তার আর একটা গুণ। এরপরে বলছে দায়িত্বশীলতা ও সহযোগিতা। দায়িত্বশীল হতে হবে এবং সহযোগী মনোভাব হতে হবে। দায়িত্বের প্রতি নেতার একাগ্রতা অনুসারীদেরকে কি করে, অনুপ্রেরণা যোগায়। যদি দায়িত্বের প্রতি নেতার একাগ্রতা থাকে, এক্ষেত্রে অধস্তনরা কি করে জানো, তারা তাকে ফলো করে যে না, আমাদের নেতা তো মানে যে কোনো কাজ দায়িত্বশীলতার সাথে করে, এখানে আমরা ফাঁকি দিলে চলবে না। এর সাথে সহযোগিতা মনোভাব করতে হবে। তোমার সাথে যারা, নেতার সাথে যারা কাজ করবে তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদের বিপদ আপদ দেখতে হবে, তাদের সমস্যা দেখতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে, নেতাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। সাংগঠনিক দক্ষতা। একটা কাজ পরিচালনা করবে একজন নেতা, তার সাথে যে কর্মীবৃন্দ থাকে, কার কি ব্যাপারে পারদর্শিতা আছে, কোন কর্মী আবার কোন কাজটা সঠিকভাবে করতে পারবে, এই জিনিসটা তাকে দক্ষতার সাথে করতে হবে। এটাই সাংগঠনিক দক্ষতা। আমি যাকে কাজ অর্পণ করব, নেতা যখন একটা কাজ অর্পণ করে তখন যাকে অর্পণ করছে সে যেন সঠিকভাবে কাজটা করতে পারে, এই দক্ষতা তাকে বোঝার ক্ষমতা থাকতে হবে। মানবিক সম্পর্ক অনুধাবন। মানবিক সম্পর্ক অনুধাবন একজন সফল নেতা অবশ্যই তার সাথে লোকদের আশা আকাঙ্ক্ষা, দৃষ্টিভঙ্গি, যোগ্যতা, রুচি, ব্যক্তিত্ব অনুধাবন করার যোগ্যতা থাকতে হবে। আমার নেতার সাথে যে কর্মচারীগুলো কাজ করবে তারা কোন রুচি, তারা কতটা কাজ করতে পারবে, তাদের পারিপার্শ্বিক অবস্থা কি, এগুলো অনুধাবন করার ক্ষমতা থাকা লাগবে। 8 নম্বরে কি বলছে যে মানবিক সম্পর্ক অনুধাবন। 9 নম্বর সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা। একটা কাজ করবে বা একটা ডিসিশন নিবে, তার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এই দক্ষতা থাকা লাগবে একজন নেতার। একজন নেতা হতে হলে যথাসময়ে সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে, তার প্রজ্ঞা থাকা লাগবে, দূরদর্শিতা থাকা লাগবে। দূরদর্শিতা না থাকলে সফলভাবে কোন সিদ্ধান্ত গ্রহণ করা একজন নেতার পক্ষে সম্ভব হবে না। 10 নম্বরে কি বলছে দেখো, জেন্ডার সচেতনতা। জেন্ডার সচেতনতাটা কি তোমরা ভালো করে জানো যে একটা প্রতিষ্ঠান বা একটা কর্মক্ষেত্রে বর্তমান না, আগেও ছিল, তবে বর্তমানে এটা আরো বেড়ে গেছে। আমরা ছেলে মেয়েরা একসাথে কাজ করে, পুরুষ এবং মহিলা। এক্ষেত্রে একজন নেতা পুরুষ হোক আর মহিলা হোক, তার যে কর্মচারীরা থাকবে তাদেরকে সম্মান করতে হবে, মহিলাকে সম্মানের সাথে কথা বলতে হবে। জেন্ডার সচেতনতা যদি না থাকে সেই নেতার আন্ডারে কাজ করা অসম্ভব, এবং ভালোভাবে কাজ করে সফলভাবে ব্যবসা পরিচালনা করা সম্ভব না যদি না তার নেতা তাকে তার কর্মক্ষেত্রটা সুন্দর রাখে, পরিচ্ছন্ন রাখে। সেখানে যদি সম্মান না পায়, সেখানে যদি ইতস্তত বোধ করে কোনো নারী কর্মী, তাহলে এক্ষেত্রে তার পক্ষে সুন্দরভাবে সফলভাবে কোনো কাজ করা সম্ভব না। তাই একজন নেতা জেন্ডার সচেতনতা থাকা লাগবে। এবার আমরা আসি ব্যবসায় অর্থায়নের ধারণা। অর্থায়নটা কি? একটা ব্যবসায়ের প্রথম কাজ কি?
লক্ষ্য তো অর্জন করলো, পরিকল্পনা করলো, সবই করলো, কিন্তু অর্থ ছাড়া কি ব্যবসা হবে? হবে না। এই ব্যবসায় অর্থায়নের ধারণাটাকে দেখো, ব্যবসায় পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের পরিকল্পনা, অর্থ সংগ্রহের উৎস অনুসন্ধান, অর্থ সংগ্রহ ও অর্থ সুষ্ঠুভাবে ব্যবহারের যাবতীয় কার্যগুলিকে ব্যবসায়ের অর্থায়ন বলা হয়। মানে কি, অর্থটা সংগ্রহ করলো, সংগ্রহের উৎসগুলো ঠিক আছে কিনা, এই অর্থটা সুষ্ঠুভাবে বন্টন হচ্ছে কিনা, এটা পুরো কার্যগুলিটাই হচ্ছে অর্থায়ন। সাধারণ অর্থে ব্যবসায়ের অর্থ সংগ্রহ করাকে অর্থায়ন বলে, কিন্তু ব্যাপক অর্থে ব্যবসায়ের আর্থিক প্রয়োজন মেটানোর জন্য অর্থ সংগ্রহ, অর্থ সংরক্ষণ, সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবহার সংক্রান্ত সকল কার্যগুলিকে ব্যবসায়ের অর্থায়ন বলা হয়। অর্থাৎ সাধারণত কি বলছে, যে ব্যবসায়ের অর্থ সংগ্রহ করা, ব্যবসার অর্থ যে সংগ্রহ করলো অর্থায়ন হয়ে গেল। কিন্তু ব্যাপক অর্থে কি, এই অর্থটা সংগ্রহ করা, সেটা সুষ্ঠুভাবে বন্টন করা, সংরক্ষণ করা, কোন কাজে ব্যবহার করবে, এই সমগ্র কাজটাকে অর্থায়ন বলা হয়। এখন আমরা দেখব অর্থায়নের উৎস। এই অর্থ, এই যে ব্যবসার যে অর্থ, এই অর্থ আমরা কোথায় থেকে পাবো? একটা ব্যবসা করতে গেলে অর্থায়নের কিছু উৎস থাকে। এই উৎসগুলোর মধ্যে কি কি আছে দেখো, নিজস্ব তহবিল, 2 আত্মীয় স্বজন, 3 বাণিজ্যিক ব্যাংক, 4 সমবায় ব্যাংক, 5 গ্রামীণ ব্যাংক, 6 কৃষি ব্যাংক, 7 বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, 8 ব্যাংক অফ স্মল ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স লিমিটেড, 9 বেসরকারি উন্নয়ন সংস্থা। এগুলো কি? এগুলো হচ্ছে একটা ব্যবসায় অর্থ সংগ্রহ করার উৎস। যেমন নিজস্ব তহবিল, একটা বিজনেসম্যান যখন ব্যবসা করতে যাবে তখন তার নিজস্ব কিছু তহবিল থাকে, নিজের কিছু জোগানো অর্থ থাকে, সে ফ্যামিলির কাছে থাকে বা নিজের অ্যাকাউন্টে থাকে, যাই হোক সেটা তার নিজের তহবিল। এরপর আসি আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনটা কি বলছে, যে আমি একটা ব্যবসা করতে যাব, কিন্তু আমার অর্থের প্রয়োজন, আমি হয়তো ব্যাংক পর্যন্ত গেলাম না, আমার ভাই বা বোন বা বাবা বা বন্ধু বা আত্মীয়ের কাছ থেকে আমি একটা লোন নিলাম, সেই লোনটা নিয়ে আমি ব্যবসা করতে পারি। বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক বলতে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, এইসব ব্যাংকগুলোকে বোঝানো হয়েছে, যে ব্যাংকগুলো স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে সুনির্দিষ্ট একটা কি ইন্টারেস্টের ভিত্তিতে। তারপরে সমবায় ব্যাংক, এই সমবায় ব্যাংক কি বলছে দেখো, যে সমবায় ব্যাংক সদস্যদেরকে খুব স্বল্প মেয়াদী একটা ঋণের ব্যবস্থা করে থাকে। গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংক হচ্ছে ছোটখাটো ঋণ দিয়ে থাকে। গ্রামীণ ব্যাংক খুব বড় পরিসরে ঋণ দেয় না, এরা ছোট ছোট ঋণ দিয়ে থাকে। কৃষি ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এরা কৃষি ক্ষেত্রে অনেক লোন দিয়ে থাকে এবং ক্ষুদ্র মাঝারি শিল্পের ক্ষেত্রে এই ব্যাংক, কৃষি ব্যাংক যথেষ্ট পরিমাণে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ঠিক আছে, তারপরে কি দেখো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। এটা কি? বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী 3 মেয়াদে ঋণ দিয়ে থাকে। এই বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে স্বল্প মেয়াদেও ঋণ নেওয়া যায়, মধ্যমেয়াদী ঋণ নেওয়া যায়, আবার দীর্ঘমেয়াদীও ঋণ নেওয়া যায়। এখন আসি ব্যাংক অফ স্মল ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স লিমিটেড, অর্থাৎ বেসিক ব্যাংক। এই বেসিক ব্যাংকটা কি? এরা সকল সময় দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। বেসিক ব্যাংক মনে রাখবা দীর্ঘমেয়াদী অর্থায়ন করে থাকে। তারপরে বেসরকারি উন্নয়ন সংস্থা, শুধুমাত্র ব্যাংক না, অনেক সংস্থা আছে যে পার্সেন্টেজের ভিত্তিতে একটা লাভের ইয়েতে তারা লোন দিয়ে থাকে। এই ধরনের সংস্থাগুলোকে বলা হচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা। আজকে আমরা যে আলোচনাটা করলাম সে আলোচনা বুঝা গেছে তো, তাই না? আমরা কি করলাম, একজন নেতা, নেতৃত্ব কি, নেতার গুণাবলী কি, ব্যবসা অর্থায়ন, অর্থায়নের উৎস। এখন সেখান থেকে তোমাদের মূল্যায়নের কিছু প্রশ্ন দেখো দিয়েছি আমি। নেতৃত্ব কি? 1 নাম্বার নেতৃত্ব কি, 2 নাম্বার হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কাকে বলে। আরেকবার দেখো, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কাকে বলে। 3 নাম্বার হচ্ছে নেতার কাজ কি, নেতার কাজ কি।
4 নাম্বার হচ্ছে সমবায় ব্যাংক কি? সমবায় ব্যাংক কি? নেক্সট ডে অষ্টম অধ্যায়ের পরে তোমাদের কি টপ প্লেস নেওয়া হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে নেক্সট ডে টপ, তাহলে নেক্সট ডে কি হবে তোমাদের টপ প্লেস হবে অষ্টম অধ্যায়ের পরে। আজকে যে আলোচনা অংশটুকুর উপরে তোমাদের নেক্সট ডে টপ প্লেস নেওয়া হবে। অধ্যায়টি ভালো করে ওই অংশটুকু পড়বে বাসায়, ঠিক আছে? আবার পরিশেষে তোমাদেরকে বলি, খুব ভালোভাবে থাকবে বাসায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পুষ্টিকর খাবার খাবে, বাইরে বের হবে না, বারবার সাবান দিয়ে হাত ধোবে। ধন্যবাদ।